বাংলাদেশে দুইটি বড় ধরনের ঘটনা ঘটেছে। এই দুইটি ঘটনার সাথে সেনাবাহিনীর সম্পৃক্ততা কি, সেনাবাহিনী কি কি ভূমিকা রেখেছে এই দুইটি ঘটনায়, এবং এই ঘটনাগুলোর পরে সেনাবাহিনীর সাথে কি আচরণ করা হয়েছে। একই সাথে বিএনপি সরকার গঠন করে 1 সপ্তাহ হতে না হতেই সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হলো কেন, এবং এই সংবাদগুলো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে গণমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণ কি। এইসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ বা গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। এর আগে কোন কোন অফিসারের প্রমোশন হলো, কোন কোন অফিসার কোন জায়গায় বদলি হলো, এই বিষয়টা গুরুত্ব সহকারে শুনতে হবে, তাহলেই সব জটলাগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। আসেন সংবাদগুলো আগে দেখি। সংবাদে বলা হয়েছে, ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কর্মরত ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে পদোন্নতি দিয়ে মেজর জেনারেল করা হয়েছে। তাকে 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। সংবাদটা একটু মনে রাখবেন, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো। তার আগে আর কার কার বদলি হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে নিউজ করা হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ময়নুর রহমানকে আর্মির ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড থেকে সদর দপ্তরের চিফ অফ জেনারেল স্টাফ সিজিএস করা হয়েছে। আর সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের জিওসি মানে জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়েছে। পদোন্নতির পর তাকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসাবে দায়িত্ব পালন করে আসা লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে আর্মড ফোর্সেস ডিভিশন এএফডি থেকে রাষ্ট্রদূত হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। মানে তিনি আর্মির অফিসার থেকে ছিলেন, তিনি হচ্ছে আর্ম ফোর্সেস ডিভিশন এএফডি, সেখান থেকে তাকে রাষ্ট্রদূত হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে বদলি করা হয়েছে। 55 পদাতিক ডিভিশনের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের ইবিআরসি কমান্ডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। ইবিআরসির মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে 24 পদাতিক ডিভিশন জিওসি জেনারেল অফিসার কমান্ডিং করা হয়েছে। বিষয়টা বুঝতে পেরেছেন যে সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে মোটামুটি বড় ধরনের একটা রদবদল করা হয়েছে। এই রদবদল কেন করা হয়েছে আর এই সংবাদগুলো কেন আমাদের সামনে আসছে, গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, সেটা বলছি। বাংলাদেশের যে দুইটি বড় ঘটনাগুলো ঘটেছে, একটা হচ্ছে 5 আগস্ট এই গণ অভ্যুত্থান, আর এরপরে 12 ফেব্রুয়ারি নির্বাচন। 5 আগস্টে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, এটা বাংলাদেশের শুধু নয়, পৃথিবীর ইতিহাসে বিরল। আপনারা ইরানের দিকে তাকান, সেখানে যারা গণ অভ্যুত্থান করার চেষ্টা করছে তাদের উপর সেনাবাহিনী কেমন বর্বরোচিত আচরণ করছে সেদিকে একটু লক্ষ্য করেন। 5 আগস্টে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, এই ঘটনায় কত হাজার লাশ আমাদেরকে দেখতে হতো যদি সেনাবাহিনী সদয় না হতো, সেনাবাহিনী যদি ছাত্র জনতার পক্ষে না আসতো, তাহলেই বুঝতে পারতেন। সেনাবাহিনী ইচ্ছা করলে তারা এই স্বৈরাচারের পক্ষে কিন্তু দাঁড়াতে পারত, সেটা সেনাবাহিনী দাঁড়ায়নি। এটা হচ্ছে সেনাবাহিনীর মহানুভবতা। আমার মনে হয় না যে পৃথিবীর ইতিহাসে আপনি কোথাও এই ধরনের মহানুভবতা দেখতে পাবেন। এছাড়াও ছাত্র জনতার পক্ষ নিয়ে সেনাবাহিনী যদি, যারা ফ্যাসিস্ট বা পতিত সরকার যারা পালিয়ে গেছে, তাদের বিষয়টা নিয়েও যদি সেনাবাহিনী হ্যান্ডেলিং করতো, তাহলে তাদের মধ্যেও অনেকেই দেখতেন এখানে সেখানে লাশ হয়ে পড়ে আছে। সেনাবাহিনী 5 আগস্ট যে ভূমিকা পালন করেছে, নিরপেক্ষ ভূমিকা পালন করেছে, এটা বাংলাদেশের জনগণের জন্য, আমাদের জন্য এক প্রকার সৌভাগ্য বলা যেতে পারে। সেনাবাহিনীর এই মহানুভবতা, সেনাবাহিনীর এই কর্মদক্ষতা আমাদেরকে গর্বিত করেছে। কিন্তু 5 আগস্টের পরে সেনাবাহিনীকে নিয়ে এই আমাদের যে সেনাবাহিনী আছে এদেরকে নিয়ে যে পরিমাণ অপপ্রচার চালানো হয়েছে, সেনাবাহিনীকে যেভাবে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে, সেই দিকে যদি আপনি খেয়াল রাখেন, সেই দিকেও সেনাবাহিনী
অশেষ ধৈর্যের পরীক্ষা দিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যারকে আসলে সেলুট জানানো উচিত। তাছাড়া যেভাবে সোশ্যাল মিডিয়া বা অনেক গণমাধ্যমে ইশারা ইঙ্গিতে সেনাবাহিনীকে নিয়ে ব্যাপক কটাক্ষ করা হয়েছে, সেগুলো শান্ত এবং নীরবে ট্যাকেল দিয়েছে এই বাংলাদেশ সেনাবাহিনী। এরপরে যখন নির্বাচন সামনে আসলো, নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো, তখনও সেনাবাহিনীকে নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে যে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে না, সেনাবাহিনী সেই 111-এ যে ঘটনা ঘটেছে সেই ঘটনা ওই পুনরাবৃত্তি করবে, কোনো একটা দলকে ক্ষমতায় নিয়ে আসার জন্য তারা নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করবে। এই ধরনের নানা অপপ্রচার কিন্তু সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, এই নির্বাচনেও সেনাবাহিনীর যে ভূমিকা, নিরপেক্ষ ভূমিকা ছিল, এটা আমাদের জন্য গর্বের। সেই সেনাবাহিনী এখন পর্যন্ত যে কার্যকলাপগুলো করছে, সেটার যে অবদান আমাদের দেওয়ার কথা, সেটা আমরা এখন পর্যন্ত সঠিকভাবে দিতে পারি নাই। এই বর্তমান সরকার, বিএনপি সরকার, সেই অবদানটা দিতে পারবে কিনা সেটাও মানে প্রশ্নের বিষয়। পরবর্তীতে সেটা দেখা যাবে। এখন যারা ভালো কাজ করেছে, যাদেরকে মনে হচ্ছে যে তাদেরকে এই পদে বসানো উচিত, এই পদে বসালে দেশ এবং এই সেনাবাহিনীর জন্য আরো ভালো কিছু আসবে, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে সেগুলো আরো সুবিধা হবে, ভালো কার্যক্রম তারা দেখাতে পারবে, এই জন্য সেনাবাহিনীর ভিতরে এই রদবদল করা হয়েছে। কিন্তু নিউজগুলো এমনভাবে প্রচার করা হচ্ছে যে মনে হচ্ছে যে কি যেন একটা হয়ে গেছে, বড় রদবদল। মানে কি, মনে হচ্ছে বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথে সেনাবাহিনীর ভিতরে একটা রদবদল বা তোলপাড় সৃষ্টি করেছে। আপনারা উন্নত বিশ্বের দিকে যদি তাকান, চীন, রাশিয়া, আমেরিকা, এই উন্নত বিশ্বে সেনাবাহিনীকে নিয়ে খুব একটা নিউজ বা সংবাদ আপনি দেখবেন না। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে যেভাবে নিউজ বা যেভাবে কটাক্ষ ছড়ানো হয় সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন মাধ্যমে, সেটা অন্যান্য উন্নত বিশ্বের দিকে দেখবেন না। সেনাবাহিনীর রদবদল হবে, এটা সেনাবাহিনীর অভ্যন্তরীণ ব্যাপার, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো, এই যে সার্বভৌমত্ব রক্ষার ধারক বাহক যারা, তাদের এই অভ্যন্তরীণ বিষয়গুলো এইভাবে প্রকাশ হওয়া খুব একটা সমীচীন বলে আমি মনে করি না। সেনাবাহিনীর যে বিষয়গুলো, সেটা সেনাবাহিনীর অভ্যন্তরে থাকতে হবে। সেনাবাহিনীর মধ্যে যারা অন্যায় অপরাধ করবে, সেনাবাহিনীর নিজস্ব কার্যক্রম রয়েছে তাদের বিচার করার, ঠিক সেভাবেই হবে। এগুলো প্রকাশ্যে আসা আমার মনে হয় না দেশের জন্য খুব একটা ভালো। ঠিক এইরকম বাংলাদেশে যেভাবে সেনাবাহিনীকে নিয়ে নিউজ করা হয়, এটা একমাত্র পাকিস্তানে দেখা যায়। এই পাকিস্তানের সাথে তাল মিলিয়ে মনে হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে নিউজ করা হচ্ছে। আমি এই সরকারকে, বর্তমান সরকারকে অনুরোধ করব যে সেনাবাহিনীর বিষয়টা, আমাদের গর্বের যেই বাহিনীটা, আমাদের সার্বভৌমত্ব রক্ষাকারী যে বাহিনী, সেই বাহিনীকে নিয়ে এই ধরনের ব্যাপক নিউজ, এটা মনে হয় যে প্রত্যাশার জায়গায় থাকে না। সেনাবাহিনীর বিষয়গুলো অভ্যন্তরীণ বিষয় থাকবে, যেটা জনগণের জানা প্রয়োজন, সেটা তো আইএসপিআর রয়েছে, সেই আইএসপিআর এর মাধ্যমে আমরা জানবো। কিন্তু এগুলো নিয়ে ব্যাপক নিউজ করা খুব একটা সমীচীন বলে আমি মনে করি না। এমনিতেই আমাদের সেনাবাহিনীকে নিয়ে ব্যাপক ট্রল করা হয়েছে, আমাদের সেনাবাহিনীকে নিয়ে ব্যাপক কটাক্ষ করা হয়েছে, তারপরেও সেনাবাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্যার যেভাবে এগুলো হ্যান্ডেলিং করেছে ধৈর্যের সাথে, সেটা আমাদের কাছে অতুলনীয়। আমরা এটা প্রত্যাশা করব, নতুন যে সরকার এসেছে, এই বিএনপি সরকার, তারেক রহমান স্যারের নেতৃত্বে, এই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে সেনাবাহিনীকে অন্তত বিতর্কের ঊর্ধ্বে রাখা উচিত। সেনাবাহিনীর কোথায় বদলি হবে, কার পদোন্নতি হবে, কে কিভাবে মানে কার্যক্রম করছে, সেনাবাহিনী কিভাবে দেশ রক্ষা করছে, এগুলো সেনাবাহিনীর অভ্যন্তরেই রাখা উচিত বলে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।